হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সার্কুলার মোশন। এই ভিডিওতে আমি আলোচনা করব সার্কুলার টার্নিং অফ কার অন এ লেভেল রোড, ব্যাঙ্কিং অফ রোড, ব্যান্ডিং অফ সাইক্লিস্ট, কনিক্যাল পেন্ডুলাম অ্যান্ড লাস্টলি ডেথ ওয়েল। সার্কুলার মোশনের আমি দুইটা ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যদি তোমরা ওই ভিডিওগুলি দেখে না থাকো, তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবে, আমি তার লিঙ্ক দিয়ে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দিতে পারো, আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। তো আর বেশি দেরি না করে চলো আজকের বিষয়ে ঢুকে পড়ি। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সেন্ট্রিপেটাল ফোর্স ইন আওয়ার ডেইলি life. First application is circular turning of road. It is most popular example of circular motion. When vehicle goes through turns, they travel along a nearly circular arc. There must be some force which will produce the required centripetal acceleration. তো এখানে আমরা যে বিষয়টা দেখছি, একটা গাড়ি সার্কুলার টার্ন নেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ফোর্স, যে ফোর্সটাকে আমরা সেন্ট্রিপেটাল ফোর্স বলি, এবং এই সেন্ট্রিপেটাল ফোর্সের জন্যই গাড়িটার মধ্যে একটা অ্যাক্সেলারেশনও আসছে, যাকে আমরা সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন বলছি। ইফ দ্য ভেহিকল travels on a horizontal circular road, this resultant force is also horizontal. The necessary centripetal force is being provided to the vehicle by three ways. তিন ভাবে আমরা এখানে এই গাড়িগুলিকে সেন্ট্রিপেটাল ফোর্স প্রোভাইড করতে পারি, এবং সেন্ট্রিপেটাল ফোর্স যদি তুমি প্রোভাইড না করো এই গাড়িটা কোনোভাবেই সার্কুলার মোশনে যাবে না, এই সার্কুলার পাথে টার্নিং নিতে পারবে না। কি হবে যদি কখনো যদি এই সেন্ট্রিপেটাল ফোর্সটা অ্যাবসেন্ট হয়ে যায়, গাড়িটা তার যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি রয়েছে ওই ডাইরেকশনে, দ্যাট ইজ টেনজেনশিয়াল ডাইরেকশনে সোজা বেরিয়ে যাবে। সো সেন্ট্রিপেটাল ফোর্স ইজ এসেনশিয়াল in order to take turn in a circular path or circular road, and three ways are: centripetal force can be provided only by frictional force, centripetal force can be provided by banking of road, centripetal force can be provided by friction along with banking of road. So these are the three ways by which a car can be provided centripetal force, by the frictional force or by the banking of road. In practical, the necessary centripetal force is provided by friction and banking of roads. এবারে আমরা যেটা দেখব, এই তিনটা কেসে কিভাবে ফ্রিকশন বা ব্যাংকিং অফ রোডস সেন্ট্রিপেটাল ফোর্স প্রোভাইড করে থাকে, আমরা এটা খুব ডিটেলসে আমরা দেখব। চলো ভিডিওতে তোমরা যুক্ত থাকো, ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখো, অনেক কিছু আজকে নতুন তোমরা শিখতে পারবে। সার্কুলার মোশন অফ এ কার অন এ লেভেল road. See, when a car tries to take turn along a circular level road, the force of friction between the road and the tires provides the necessary centripetal force to the car in order to maintain its circular motion. So here this is a car. Let m small m be the mass of the car, and this car is taking turn along a circular path whose center of curvature is here, and this is the radius of the curvature, and r is the radius of curvature. দেখো এখানে সার্কুলার টার্নিং নিতে গেলে যেটা প্রয়োজন, আমার সেন্ট্রিপেটাল ফোর্স লাগবে, এবং সেন্ট্রিপেটাল ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার হতে হবে। তো সেন্ট্রিপেটাল ফোর্সের এক্সপ্রেশন কি জানি, mv স্কয়ার বাই r। ইফ দ্য কার টেকস এ টার্ন উইথ এ স্পিড v হচ্ছে স্পিড যেটা। এখন এই কারটা যখন টার্ন নেবে, এখানে আমরা আলোচনা যেটা বেরিয়ে আসলো, ফ্রিকশনাল ফোর্স কি করবে, এই সেন্ট্রিপেটাল ফোর্স প্রোভাইড করবে। সো দ্য ফ্রিকশনাল ফোর্স প্রোভাইডেড বাই দি গ্রাউন্ড টু দ্য কার, যদি টোটাল যে ফ্রিকশনাল ফোর্স মানে গাড়ির চারটা চাকার থেকে যে ফ্রিকশনাল ফোর্সটা পাওয়া যাচ্ছে, সেটা যদি এটাকে যদি আমরা এই এফএস ম্যাক্স যদি আমরা লিখি, দ্যাট ইজ যে লিমিটিং ফ্রিকশন যেটা রয়েছে, ওই ফ্রিকশনটা যদি এই কারটা যদি প্রোভাইড করে, তাহলে সবসময় কি হতে হবে, এই যে ফ্রিকশনাল ফোর্সটা সবসময় বড় হতে হবে। ফ্রিকশনাল ফোর্সটা যদি বড় না হয় তাহলে কি হবে, গাড়িটা কিন্তু বাইরের দিকে স্কিড করে যাবে। তাহলে ইন অর্ডার টু মেইনটেইন দ্য সার্কুলার মোশন অফ দ্য কার, ফ্রিকশনাল ফোর্স মাস্ট বি গ্রেটার অর ইকুয়াল টু সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে এখানে আমরা যদি বলি সেন্ট্রিপেটাল ফোর্স ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r, আর যে লিমিটিং ফ্রিকশন যেটা রয়েছে, লিমিটিং ফ্রিকশন এটাকে আমরা কি দিলাম, fs max। তাহলে ফর সেফ টার্নিং উইদাউট slipping or skidding, for safe turning without slipping ছাড়া যদি টার্নিং নিতে হয়, তাহলে centripetal force mv square by r must be less than or equal to frictional force এর যে ম্যাক্সিমাম লিমিট যেটা লিমিটিং ফ্রিকশন। আর ফ্রিকশনাল ফোর্স এর এক্সপ্রেশন আমরা কি লিখতে পারি, fs max equal to, যেটা তোমরা ফ্রিকশনে পেয়ে গেছো, যদি ফ্রিকশনের ভিডিওটা না দেখে থাকো ডেসক্রিপশনটা চেক করো, পেয়ে যাবে। আগে ভিডিওটা শেষ করে নাও, দেন ফ্রিকশনটাও দেখে নিও। তো মিউ ইনটু
নর্মাল রিঅ্যাকশন। তো এখানে আরো একটা ফোর্স কিন্তু রয়েছে, আমরা এই গাড়িটার মধ্যে বাকি ফোর্স গুলো দেখিয়ে দিই। এমজি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, আর গাড়ির এই যে হুইল গুলি থেকে যে নর্মাল রিঅ্যাকশন গুলো আসবে, টোটাল যে নর্মাল, ধরো এটা যদি R1 এটা যদি R2 হয়, টোটাল যে নর্মাল রিঅ্যাকশনটা সেটাকে আমরা যদি R দিয়ে লিখি, R ইকুয়াল টু অ্যাকচুয়ালি R1 প্লাস R2। তো এখানে আর এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো এখানে এমজি বসিয়ে দেবো, কারণ গাড়ির উপর আপওয়ার্ড ডাইরেকশনে দুইটা নর্মাল রিঅ্যাকশন R1 প্লাস R2 ইকুয়াল টু আমরা R ধরে নিয়েছি, তাহলে R1 প্লাস R2 ইকুয়াল টু R, আবার R ইকুয়াল টু এমজি, তাহলে এখানে মিউ এমজি হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। তো জাস্ট পুট করে দাও ভ্যালুটা, তোমাদের ডিজায়ার এক্সপ্রেশন চলে আসবে, mv স্কয়ার বাই r মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু মিউ mg। বোথ সাইড থেকে mm ক্যান্সেল করে দিলে v স্কয়ার লেস দেন মিউ r g, তাহলে v ইকুয়াল টু কত দাঁড়াবে, v অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু রুট ওভার মিউ আর জি। তাহলে কোন একটা লেভেল রোডে টার্নিং নেওয়ার সময় কিন্তু একটা মানে স্পিড লিমিট কিন্তু রয়েছে, স্পিডটা সবসময় কি হতে হবে, রুট ওভার মিউ আর জির সমান বা তার চেয়ে কম হতে হবে। তাহলে আমরা যদি ম্যাক্সিমাম স্পিড যদি বলি, ম্যাক্সিমাম স্পিড সেটা কত হবে, রুট ওভার মিউ আর জি। তাহলে এখানে একটা বিষয় দেখো, যে একটা কার যখন টার্ন নিচ্ছে সার্কুলার পাথ বরাবর, সেই ক্ষেত্রে কিন্তু তার স্পিডটা কিন্তু নির্দিষ্ট স্পেসিফিক। এখন সে যদি যে কোনো স্পিডে টার্নিং নিতে চায়, মানে যে স্পিডটা ম্যাক্সিমাম দেওয়া আছে, ধরো এটা কোনো রোডের জন্য যদি 30 কিলোমিটার স্পিড হয়ে থাকে, সে যদি 30 জায়গায় সে কি করলো 35 পার আওয়ার কিলোমিটার পার আওয়ার স্পিডে সে টার্ন নিতে গেল, তখন কি হবে, তখন কিন্তু সে বাইরের দিকে স্কিড করে যাবে। তো ওইটা থেকে তাকে যদি বাঁচতে হয়, তাকে কি করতে হবে, রেডিয়াস অফ কার্ভেচারটাকে বাড়িয়ে দিতে হবে, মানে আরো বড় মানে রেডিয়াস অফ কার্ভেচারে তাকে টার্ন নিতে হবে, তখন সে ওই জায়গাতে সেফ হবে। তো সবসময় এই প্রসেসটা কিন্তু মানে করা সম্ভব নাও হতে পারে রোডের কন্ডিশনের উপর বেস করে। তো সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে একটু রোডের মধ্যে কিছু মডিফিকেশন করা হয়। আরেকটা বিষয় দেখো, মিউটা কিন্তু হচ্ছে তোমার রাস্তা এবং গাড়ির যে হুইলস গুলি রয়েছে, চাকাগুলি, টায়ার গুলি রয়েছে, তাদের মধ্যে ফ্রিকশনাল ফোর্স। এখন আমরা যদি গাড়ির স্পিড বাড়াতে চাই, তাহলে কি হবে, ফ্রিকশনাল ফোর্সটাও কিন্তু এখানে মানে বাড়াতে হবে ইন অর্ডার টু প্রোভাইড সাফিসিয়েন্ট সেন্ট্রিপেটাল ফোর্স। এতে করে কি হবে, গাড়ির চাকা আর রাস্তার মধ্যে অনেক বেশি ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, তাতে গাড়ির চাকাগুলো মানে বেশি করে ক্ষয় হবে। তো বেশি করে যদি ক্ষয়, গাড়ির চাকাগুলো কিন্তু বেশি দিন টেকসই হবে না, বা কিছুদিন পরে চাকা চেঞ্জ করতে হবে। তো এই প্রবলেমটা থেকে আমাদের যদি মানে বেরোতে হয়, তার জন্য কি করতে হয়, মানে একটা প্রসেস বার করা হয়েছে এই রোডের ক্ষেত্রে, সেটা হচ্ছে বলা হচ্ছে ব্যাংকিং অফ রোড। এখন কি এই ব্যাংকিং অফ রোড, চলো দেখি। বলছে the system of raising the outer edge of the curved road above its inner edge is called banking of curved road. The angle through which the outer edge of the curved road is raised above the inner edge is called angle of ব্যাংকিং। তো লেভেল রোডে কি ছিল, এটা যদি আমার সেন্টার অফ সার্কেল হয়, লেভেল রোডে কি ছিল, ফ্রিকশনাল ফোর্স এখানে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছিল, ফ্রিকশনাল ফোর্স এখানে এই ডাইরেকশনে সেন্ট্রিপিটাল ফোর্স mv স্কয়ার বাই r প্রোভাইড করছিল। কিন্তু যখন মানে গাড়িটা বেশি স্পিডে টার্নিং নিচ্ছে, তখন কিন্তু ফ্রিকশনাল ফোর্স মানে উপর আমরা সম্পূর্ণ রিলাই করলে হবে না। এখন এরকম তো সময় হতে পারে, দিন থাকতে পারে যে রাস্তাটা বৃষ্টির জন্য ভিজে রয়েছে, তো ওই সকল রাস্তার মধ্যে গাড়ি বেশি স্পিডে টার্ন নেওয়াটাও সেফ না। তো আমরা দেখি যদি রাস্তার মধ্যে ফ্রিকশন একেবারেই না থাকে, তখন কি গাড়ি টার্ন নিতে পারবে কিনা, হ্যাঁ গাড়ি টার্ন নিতে পারবে। সেক্ষেত্রে কিভাবে গাড়ির এই সেন্ট্রিপিটাল ফোর্স পাচ্ছে, তো তার জন্য কি করা হচ্ছে, রাস্তাটাকে ব্যাংকিং করে দেওয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে ব্যাংকিং অফ কার্ভ রোড। এবং এই ব্যাংকিংটাতে কি বলা হচ্ছে, গাড়ির যে ইনার এজটা রয়েছে, ইনার এজটার রেসপেক্টে আউটার এজটাকে সামান্য উঠিয়ে দেওয়া হচ্ছে। তো আউটার এজটাকে যদি সামান্য উঠিয়ে দেওয়া হয়, যেমন এটা হচ্ছে হরাইজন্টাল লাইনটা, তো এই সাইড উপরে তুলে দেওয়া হচ্ছে। এতে করে কি হচ্ছে, এখানে দেখবে মানে নর্মাল রিঅ্যাকশন যেটা আসে, নর্মাল রিঅ্যাকশনটা গ্রাউন্ড থেকে নর্মালি আসে, এটা যদি নর্মাল রিঅ্যাকশন হয়, এবং এই ব্যাংকিং অ্যাঙ্গেলটা যদি রাস্তার যে ব্যাংকিং অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তো গাড়ির যে ওয়েট mg ডাউনওয়ার্ড এক করছে, আর এই নর্মাল রিঅ্যাকশনের যদি আমরা দুইটা কম্পোনেন্ট নেই, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, তুমি জিওমেট্রিক্যালিও দেখতে পারো চেক করে। এই অ্যাঙ্গেলটা কি হবে, এই এদিকের কম্পোনেন্টটা কি হবে, এদিকের কম্পোনেন্টটা r sin থিটা, আর এদিকের কম্পোনেন্টটা হবে r cos থিটা। তো এইখানে r sin থিটা যে কম্পোনেন্টটা, এটাই কি করছে, গাড়ির যে সেন্ট্রিপিটাল ফোর্স ইট ইজ mv স্কয়ার বাই r প্রোভাইড করছে, আর r cos থিটা এখানে mg টাকে ব্যালেন্স করছে। তো আমরা প্রথম যে সিচুয়েশনটা দেখছি, নো ফ্রিকশন যদি না থাকে তখন কি হবে, আমরা এখানে কিন্তু ফ্রিকশনটাকে আনছি না, পরবর্তী সময় আমরা ফ্রিকশনটাকে এখানে মানে অ্যাড করব, তখন দেখবো আবার কি হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি ফিজিক্সটা লিখি, কনসেপ্টটা কি লিখবো, হরাইজন্টাল component of normal reaction provides, that is equal to কি হবে, এখানে
সেন্ট্রিপিটাল ফোর্স। দেখো আমরা প্রত্যেকটা সিচুয়েশনে এটাই খুঁজবো, কে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে সেটাই আমাদের খুঁজে বার করা। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ নরমাল ডিরেকশন মানে r sin থিটা, r sin থিটা ইজ হিয়ার ইকুয়াল টু m v স্কয়ার বাই r। তো এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি, ইকুয়েশন নাম্বার 1। অন্যদিকে দেখো আমরা ভার্টিক্যাল ডাইরেকশনের ফোর্সগুলি যদি আমরা কম্পেয়ার করি বা অবজার্ভ করি, দেখো r cos থিটা mg টাকে ব্যালেন্স করছে। তাহলে ভার্টিক্যাল ডাইরেকশন কম্পোনেন্ট কো দেখলে r cos থিটা ইকুয়াল টু mg, আর cos থিটাটা mg সমান রয়েছে। তো এটা ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন 1 আর ইকুয়েশন 1 কে 2 দিয়ে ডিভাইড করে দাও। কিভাবে? আর কেটে যাবে, tan থিটা ইকুয়াল টু v স্কয়ার বাই r। দেখো আমাদের সুন্দর একটা রিলেশন এখানে চলে এসেছে, tan থিটা ইকুয়াল টু v স্কয়ার বাই r। তো এই রিলেশনটার মাধ্যমে তুমি যদি মানে ব্যাংকিং অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে যাও, গাড়ি এই স্পিডে টার্ন নিতে চাইছে, ম্যাক্সিমাম ধরো আমরা একটা টার্নিং এর জন্য ঠিক করলাম যে গাড়িটা 30 কিলোমিটার স্পিডে টার্ন নেবে, রেডিয়াস অফ কার্ভেচার আমার নোন, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এট দ্যাট প্লেস সেটাও আমার নোন। তো ব্যাংকিং অ্যাঙ্গেলটা কত করতে হবে, তার জন্য আমি এই ফর্মুলার সাহায্যে ব্যাংকিং অ্যাঙ্গেলটা বার করতে পারবো। আর যদি আমরা স্পিড লিমিটটা বার করতে চাই যে কত স্পিডে গাড়ি টার্ন নিতে পারবে কোন একটা পার্টিকুলার ব্যাংকিং অ্যাঙ্গেলের জন্য, সেটা কি হবে, v স্কয়ার ইকুয়াল টু rg tan থিটা। তো v ইকুয়াল টু রুট ওভার rg tan থিটা। তো এখানে খেয়াল করে দেখো, যদি রোডের রেডিয়াস অফ কার্ভেচার কনস্ট্যান্ট থাকে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ওই প্লেসের জন্য কনস্ট্যান্ট হয়, তাহলে v কিন্তু মানে স্পিড অফ দ্য কার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কয়ার রুট অফ tan থিটা। তাহলে tan থিটা যত বাড়বে তত তোমার স্পিড বাড়বে, মানে তুমি যদি বেশি স্পিডে গাড়ি টার্ন নিতে চাও তাহলে tan থিটাকে কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে v বাড়লে, v যদি বাড়ে tan থিটাও বাড়াতে হবে, মানে ব্যাংকিং অ্যাঙ্গেল বাড়াতে হবে। তো এবারে দেখি যদি রাস্তার মধ্যে ফ্রিকশনটাকে আমরা আনি তখন সিচুয়েশনটা কেমন দাঁড়ায়। চলো, বাই ফ্রিকশন অ্যান্ড ব্যাংকিং অফ রোড। ফ্রিকশনও যদি থাকে, ব্যাংকিংও যদি আমরা করি, সেক্ষেত্রে গাড়ির স্পিডটা কত হবে, সেক্ষেত্রে রিলেশনটা কি দাঁড়ায় চলো দেখি। এখানে রোডের যে ব্যাংকিং করা আছে, থিটা অ্যাঙ্গেলে ব্যাংক করা আছে, তো গাড়িটার যে ওয়েট mg ডাউনওয়ার্ড এক করছে, নর্মাল রিঅ্যাকশন উপরের দিকে। আর যদি গাড়িটা বাইরের দিকে আউটওয়ার্ড স্কিড করার টেন্ডেন্সি থাকে, তাহলে ফ্রিকশনাল ফোর্স ইনওয়ার্ড এক করছে, এটাকে আমরা ফ্রিকশনাল ফোর্স ধরছি, এটাকে লিমিটিং ফ্রিকশন দিলাম। আর এখন এই নর্মাল রিঅ্যাকশনটাকে যদি আমরা রিজলভ করি, এই অ্যাঙ্গেলটা তো থিটা আসবে, এদিকের কম্পোনেন্টটা কি হবে, r cos থিটা, আর এই ডাইরেকশনের কম্পোনেন্টটা হবে r sin থিটা। ফ্রিকশনাল ফোর্সটাকে আমরা রিজলভ করতে পারি। ফ্রিকশনাল ফোর্সটা যদি আমরা এই হরাইজন্টাল ডাইরেকশনে দেখি, এই অ্যাঙ্গেলটা কি হবে, থিটা অ্যাঙ্গেলই হবে, এটার এই অল্টারনেট অ্যাঙ্গেল। তো এদিকের কম্পোনেন্টটা হচ্ছে fl cos থিটা, আর ডাউনওয়ার্ড হচ্ছে fl sin থিটা। আর fl যেটা রয়েছে লিমিটিং ফ্রিকশন, সেটা কি হবে, mu s ইনটু নরমাল রিঅ্যাকশন, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন সেন্ট্রিপিটাল ফোর্সটা কিভাবে প্রোভাইড হবে, এটা যদি টার্নিংটা হয়, ঠিক আছে, এখন এটা তার সেন্টার, এটা হচ্ছে রেডিয়াসটা যে টার্নিং নিচ্ছে, তো এখানে সেন্ট্রিপিটাল ফোর্সটা টুয়ার্ডস দ্য সেন্টার হতে হবে। তো এখানে আমরা কি বলবো, সেন্ট্রিপিটাল ফোর্স, আমরা যদি ফিজিক্সটা যদি আমরা লিখি, কনসেপ্টটা যদি লিখি, সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে, সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়াল টু এই r sin থিটা, r sin থিটাটা কি horizontal component of normal direction plus তোমার horizontal component of frictional force fl cos থিটা। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের এক্সপ্রেশন আমরা কি জানি, m v স্কয়ার বাই r ইকুয়াল টু r sin থিটা প্লাস fl cos থিটা। এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম। আর ভার্টিক্যাল ডাইরেকশনে ফোর্সগুলি যদি তুমি অবজার্ভ করে দেখো, ভার্টিক্যালি আপওয়ার্ড রয়েছে r cos থিটা, ডাউনওয়ার্ড রয়েছে mg r fl sin থিটা। তাহলে কি হবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলি দেখলে, কনসিডারিং ভার্টিক্যাল কম্পোনেন্টস অফ ফোর্স, সেখানে কি হবে, ভার্টিক্যাল কম্পোনেন্টের উপরের দিকে রয়েছে r cos থিটা, আর নিচের দিকে রয়েছে mg, নিচের দিকে রয়েছে fl sin থিটা। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, তবে এখানে ইকুয়েশন নাম্বার 2 তে যাওয়ার আগে আমরা একটু মডিফিকেশন করে নিলে ভালো হবে। এটাকে আমরা mg টাকে সাইডে নিয়ে আসি, mg টা যদি একটা সাইডে নিয়ে নিই বা mg টাকে এই সাইডে রাখলাম, fl টাকে দিকে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে r cos থিটা মাইনাস fl sin থিটা। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। এবার কি একটু ক্যালকুলেশন, কিছু না, জাস্ট কিছু ক্যালকুলেশন আমরা করব। ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 দিয়ে ডিভাইড করে দেব। ডিভাইডিং ইকুয়েশন 1 বাই ইকুয়েশন 2। ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 দিয়ে যদি ডিভাইড করে দাও, কি হবে, m v স্কয়ার বাই r ইজ ইকুয়াল টু r sin থিটা প্লাস fl cos থিটা, সো ডিভাইডেড বাই mg r cos থিটা মাইনাস fl sin থিটা। এখানে দেখো mm ক্যান্সেল হয়ে যাচ্ছে, v স্কয়ার বাই r যে থাকছে তোমার লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে আমরা একটু মডিফাই যদি করি, r sin থিটা প্লাস fl এর জায়গায় mu s r cos থিটা ডিভাইডেড বাই r
cos theta মাইনাস মিউ এস সাইন থিটা। তো এখানে লেফট হ্যান্ড সাইডে কিছু করার নাই, রাইট হ্যান্ড সাইডে আমরা আর আমরা মানে ডিভাইড করে দিতে পারি বা আর ক্যান্সেল করে দিতে পারি। তো ভি স্কোয়ার বাই আর জি ইজ ইকুয়াল টু আর বাদ চলে গেলে সাইন থিটা প্লাস মিউ এস কস থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস মিউ এস সাইন থিটা। আর একটু ফার্দার আমরা ক্যালকুলেট করতে পারি, এই রাইট হ্যান্ড সাইডে যে এক্সপ্রেশন রয়েছে তাকে যদি আমরা এই কস দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি হবে, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস মিউ এস কস থিটা ডিভাইড হলে 1 আর নিচের এক্সপ্রেশনটাকে কস থিটা ডিভাইড করলে 1 মাইনাস মিউ এস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা দ্যাট ইজ টেন থিটা। তাহলে এটাকে আমরা টেন থিটা লিখে দিতে পারি টেন থিটা। তো আমাদের ফাইনাল যে এক্সপ্রেশন এখানে আসছে ভি স্কোয়ার বাই আর জি ইজ ইকুয়াল টু টেন থিটা প্লাস মিউ এস ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ এস টেন থিটা। তো তোমরা চাইলে এটারে মানে এই এক্সপ্রেশন থেকে ভি এর এক্সপ্রেশন বের করে নিতে পারো, ভি স্কোয়ার ইকুয়াল টু আর জি ইন্টু টেন থিটা প্লাস মিউ এস ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ এস টেন থিটা। তো এই যে ভেলোসিটিটা আমরা পাচ্ছি, এই যে স্পিডটা আমরা পাচ্ছি এখানে, সেটা কিন্তু হচ্ছে তার ম্যাক্সিমাম স্পিড। তো আমরা যদি এখানে বলি ম্যাক্সিমাম স্পিড ভি ম্যাক্সিমাম, যে ম্যাক্সিমাম স্পিডে সে যেতে পারবে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে রুট ওভার আর জি ব্র্যাকেটে রয়েছে টেন থিটা প্লাস মিউ এস ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ এস টেন থিটা। এটা হচ্ছে তার ম্যাক্সিমাম স্পিড। তো যেহেতু এখানে ম্যাক্সিমাম স্পিডের কথা বলছি, এখানে কিন্তু আমার একটা মিনিমাম স্পিডের সিচুয়েশনও রয়েছে, তো সেটাও আমরা দেখে নিই চলো। তো মিনিমাম স্পিডের সিচুয়েশনটা কিভাবে আমরা পাবো, মিনিমাম স্পিডের সিচুয়েশনটা হচ্ছে যদি কারটা নিচের দিকে স্লাইড করার একটা টেন্ডেন্সি মানে আসে, যদি কারের স্লাইডিংটা হচ্ছে ডাউনওয়ার্ড যদি হয়, তখন কি হবে, কারটা যদি নিচের দিকে স্লাইডিং করে তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কি হবে, আপওয়ার্ড ডাইরেকশনে আসবে ফ্রিকশনাল ফোর্স। তাহলে মিনিমাম যদি তুমি ভেলোসিটিটা বার করতে যাও তাহলে এখানে শুধু তোমার ফ্রিকশনাল ফোর্সের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, বাকিগুলি কিন্তু তোমার এজ ইট ইজ থাকছে। এমজি ডাউনওয়ার্ড থাকছে, নর্মাল রিঅ্যাকশন আর এটা যদি ইনক্লাইনেশন থিটা হয়ে থাকে, আর এর আমরা কম্পোনেন্ট যদি নেই ভার্টিক্যাল কম্পোনেন্টটা আর কস থিটা, হরিজন্টাল কম্পোনেন্টটা আর সাইন থিটা। ফ্রিকশনটার যে কম্পোনেন্ট নাও ফ্রিকশনের একটা আসবে এদিকে থিটা অ্যাঙ্গেল, তাহলে এদিকের কম্পোনেন্টটা হবে এফএল, এদিকের কম্পোনেন্টটা আসবে কস থিটা, ভার্টিক্যাল ডাইরেকশনে আসবে এফএল সাইন থিটা। তো আমরা যদি এখানে ফোর্স ইকুয়েশন লিখি কি পাচ্ছি আমরা, আর সাইন থিটা তো হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার আর এফএল কস থিটা অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দি কার্ভেচার। তাহলে প্রথম ইকুয়েশন যেটা লিখতে পারবো, সেন্ট্রিপিটাল ফোর্স এমভি স্কয়ার বাই আর ইজ ইকুয়াল টু আর সাইন থিটা মাইনাস এফএল কস থিটা। আর যদি ভার্টিক্যাল ডাইরেকশনের ফোর্স গুলি লিখি সেটা আসবে কি, এমজি সমান ইকুয়াল টু আর কস থিটা প্লাস এফএল সাইন থিটা। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 দিয়ে যদি ডিভাইড করি করে ফার্দার আমরা যদি ক্যালকুলেশন করি, আমি এখানে ক্যালকুলেশনটা করলাম না, করলে আমাদের যে ভেলোসিটিটা আসবে সেটা আসবে ভেলোসিটি মিনিমাম ভেলোসিটি। তো এখানে এক্সপ্রেশনটা কি হবে, জাস্ট এখানে প্লাস মাইনাস গুলো শুধু ইন্টারচেঞ্জ হয়েছে আর কিছু না, তুমি মনে রাখতে পারবে এক্সপ্রেশনটা আর জি ইন্টু টেন থিটা মাইনাস মিউ এস ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ এস টেন থিটা। শুধু এই হচ্ছে ডিফারেন্স, শুধু তোমার চিহ্নটা শুধু মাইনাস প্লাস এটা শুধু ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে একটা কার যখন ব্যাংক রুটে টার্ন নেবে, যেখানে ব্যাংকিং এবং ফ্রিকশন দুইটাই কাজ করছে, তো সেই সময় কি হবে, স্পিডটাকে এই মিনিমাম আর ম্যাক্সিমামের মাঝখানে রাখতে হবে। একটা নিউমেরিক্যাল প্রবলেম করে নেই চলো। এ কার অফ মাস 5, একটা নিউমেরিক্যাল প্রবলেম করে নেই চলো। এ কার অফ মাস 1500 kg is moving with a speed of 12.5 meter per second on a circular path of radius 20 meter on a level road. What should be the frictional force between the car and the tire of the road so that the car does not slip, কারটা স্লিপ করবে না। সেকেন্ড পার্টে বলেছে what should be the value of coefficient of friction to attain this force। তো প্রথম কথা বলছি এখানে ফ্রিকশনাল ফোর্সটা কত হবে। সি আমরা এই ধরনের যে কনসেপ্টে দেখেছিলাম যে এখানে সেন্ট্রিপিটাল ফোর্স প্রয়োজন হয়, সেন্ট্রিপিটাল ফোর্স, and this force is provided by frictional force। তার মানে ফ্রিকশনাল ফোর্স তোমার সেন্ট্রিপিটাল ফোর্স দেবে। তো প্রশ্নে তোমার ফ্রিকশনাল ফোর্সই বার করতে বলেছে, তাহলে তুমি ফ্রিকশনাল ফোর্স সমান সমান কি লিখবে, সমান mv স্কয়ার বাই r। তো এখানে মাস দেওয়া আছে 1500 kg, স্পিড দেওয়া আছে 12.5 হোল স্কয়ার,
আর রেডিয়াস রয়েছে 20 মিটার। তো এটার ক্যালকুলেশন করলেই আমাদের আনসার চলে আসবে 1500 ইন্টু 12.5 ইন্টু 12.5 ডিভাইডেড বাই 20। চলো এটা ক্যালকুলেটরের সাহায্যে করে ফেলি। তো কি রয়েছে 1500, তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে 12.5 ইন্টু 12.5, যা আসলো তাকে ডিভাইড করব 20 দিয়ে। তো কত আসলো 11718.75, 11718.75। তো এটা ইউনিট কি হবে? নিউটন হবে। তুমি যদি পাওয়ারে লিখতে চাও কিভাবে লিখবে? ডেসিমাল পয়েন্ট এখানে আছে, তাহলে 1 2 3 4, তুমি এইভাবে লিখতে পারো 1.17 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন। কোশ্চেনের সেকেন্ড পার্টটা যেটা বলেছে, হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন টু অ্যাটেইন দিস ফোর্স। কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন আমাদের চাই, কিভাবে আমরা বার করতে পারি? দেখো ফ্রিকশনে যে কনসেপ্ট আমরা পেয়েছি যে লিমিটিং ফ্রিকশন সমান সমান কি মিউ এস ইন্টু নর্মাল রিয়েকশন আর। তো আর এর জায়গায় আমরা যেটা লিখতে পারি আর ইকুয়াল টু mg, সো দিস ইজ ফ্রিকশনাল ফোর্স, লিমিটিং ফ্রিকশন। সো মিউ এস ইজ ইকুয়াল টু কি হবে? ফ্রিকশনাল ফোর্স লিমিটিং ফ্রিকশন ডিভাইডেড বাই mg। তো লিমিটিং ফ্রিকশন আমরা এখানে ক্যালকুলেট করে নিয়েছি 1.17 ইন্টু 10 টু দি পাওয়ার 4, আর নিচে মাস কত 1500, নিচে জি কত? জি হচ্ছে 10 ধরে নিলাম। তাহলে দেখো এখানে নিচে তিনটা জিরো রয়েছে 1 2 3, এখানে তিনটা জিরো যদি কাটি তাহলে উপরে থাকবে একটা 10 থাকবে। তো এই সিম্পল ক্যালকুলেশনটা আমরা করে নিই ক্যালকুলেটরের সাহায্যে। ওকে চলো 1.17 সাথে মাল্টিপ্লাই 10 করলে তো আসবে কি 11.7, তাকে ডিভাইড করে দেবো 15 দিয়ে 0.78, তাহলে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশনের যে ভ্যালুটা আসছে 0.78। তো আমাদের দ্বিতীয় আনসারটা কিন্তু বেরিয়ে গেল। চলো আরেকটা প্রবলেম আমরা দেখে নেই, কি বলছে? এ ট্রেন হ্যাজ টু নেগোশিয়েট এ কার্ভ অফ রেডিয়াস 400 মিটার. By how much should the outer rail be raised with respect to the inner rail for speed of 48 km per hour? The distance between the rails is 1 meter. ওকে, আনসারটা আমার এখানে রয়েছে, চলো আমরা করার চেষ্টা করি। সো এই যে প্রবলেমটা, এটা ব্যাংকিং এর প্রবলেম, যেহেতু বলে দিয়েছে ইনারের রেসপেক্টে আউটারটা কতটুকু রেজ করা হবে। সো দিস ইজ দ্য হাইট, এটা হচ্ছে হাইটটা। ওকে, আর এটা হচ্ছে রেলের যে দুইটা রেলের মধ্যে যে উইডথ যেটা রয়েছে, এটা প্রশ্নে দিয়ে দিয়েছে 1 মিটার, এক্স এখানে 1 মিটার দিয়ে দিয়েছে। আর হাইটটা আমরা বার করব, এখানে স্পিড লিমিটটা কত দিয়ে দিয়েছে, স্পিডটা কত হবে 48 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ারে রেখে তো আমাদের কোনো প্রবলেম সম্ভব না। তো কিলোমিটার পার আওয়ারকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে নেব। তো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড নেওয়ার জন্য 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের চলে আসবে। চলো করে ফেলি, 48 মাল্টিপ্লাইড বাই 5 যা আসলো তাকে আমরা ডিভাইড করে দেবো 18 দিয়ে, 13.33 মিটার পার সেকেন্ড। তো আমরা স্পিড কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এখন এই ইনক্লাইনেশনটা যদি থিটা হয়, আমরা কি লিখতে পারি ব্যাংকিং এর কনসেপ্ট থেকে? tan থিটা ইকুয়াল টু, এখানে কোনো ফ্রিকশন কিছু দেয়নি, ফ্রিকশনের কোনো কনসেপ্ট দেয়নি, তাহলে আমরা যেটা শিখেছিলাম tan থিটা ইকুয়াল টু v স্কয়ার বাই rg। v হচ্ছে ওই স্পিডটা, আর তো এখানে গিভেন রয়েছে 400 মিটার হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, আর g তো g রয়েছে। আর tan থিটা সমান কি লিখবো, পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ h ডিভাইডেড বাই x ইকুয়াল টু v স্কয়ার বাই rg। আমার h এর h টা আমার প্রয়োজন, x গিভেন রয়েছে, সো h ইজ ইকুয়াল টু v স্কয়ার ডিভাইডেড বাই rg ইনটু x। v হচ্ছে 13.33, এটার স্কয়ার, x এর ভ্যালু 1 মিটার গিভেন রয়েছে প্রশ্নে, r হচ্ছে 400 মিটার, g হচ্ছে 10। তো কত আসতে পারে এটা আমরা করে নেই ক্যালকুলেটরের সাহায্যে। চলো 13.33 তার স্কয়ার করে নিলাম ইনটু 1 তো দরকার নাই, আবার করে নিচ্ছি। দেখো 13.33 স্কয়ার ডিভাইডেড বাই হবে কত 4000, তাহলে কত আসলো 0.044 মিটার। তাহলে 0.044 মিটার উপরে তুলতে হবে। তো আমাদের আনসার 0.0454। হয়তো এটা জি 9.8 ধরে করলে এই আনসারটা আসতো। তো আমাদের আনসার কাছাকাছি আসছে। সো দিস ইজ আওয়ার আনসার। তো খুব সহজ, এই কনসেপ্টগুলোর উপর যদি কোনো প্রবলেম দেয় তোমরা সহজেই এই প্রবলেমগুলো সলভ করে নিতে পারবে। When a cyclist goes round a carved path, a centripetal force is required. The force of friction between the tires and the road is too small to provide necessary centripetal force. That is why a cyclist going round a curve
bends himself towards the center of the circle, then horizontal component of the normal reaction provides necessary centripetal force. See, this is the situation. A cyclist is taking a turn in a circular path. So this is the situation, and this is the center of the circle. The frictional force between the road and the tire of the cyclist is not sufficient to provide necessary centripetal force. এবং সেই ক্ষেত্রে কি করছে, cyclist bends himself towards the center of the circle in order to provide necessary centripetal force. এবং কিভাবে centripetal force provide করছে? The cyclist bends himself towards the center of the circle. The horizontal component of normal reaction. So this is the main normal reaction which the cyclist received from the ground. And if we take two components, vertical component is r cos theta in this direction, and horizontal component r sin theta in this direction. So r sin theta component provides necessary centripetal force. So here horizontal component of normal reaction provides necessary centripetal force. তাহলে এখানে centripetal force এর expression কি, mv square by r. If the cyclist takes a turn with a speed v, then mv square by r is the centripetal force. And centripetal force টা কে provide করছে, normal reaction এর যে horizontal component, that is r sin theta. এটাকে আমরা একটা equation number 1 দিয়ে রাখি. And r cos theta component balances the weight of the cyclist along with the cycle. So r cos theta is equal to mg. এখন equation 1 কে 2 দিয়ে যদি ডিভাইড করে দেই কি হবে, dividing equation 1 by equation 2 কি পাবো, mv square by r divided by mg is equal to কি হবে, r sin theta divided by r cos theta, r sin theta divided by r cos theta. r cancel হলে এদিকে cancel হলে v square by rg equal to tan theta, বা tan theta equal to v square by rg. আমরা ব্যাংকিং অফ রোডের মধ্যে আমরা এই ধরনের একটা এক্সপ্রেশন পেয়েছিলাম, তো এটা আমাদের একটা এক্সপ্রেশন কিন্তু বেরিয়ে আসলো যে v square by rg equal to tan theta অথবা tan theta equal to v square by rg. এখান থেকে তুমি সাইক্লিস্টের জন্য স্পিড লিমিটটা কত হবে সেটাও ক্যালকুলেট করতে পারবে, v square equal to rg into tan theta and v equal to root over rg tan theta. So this is the maximum speed. See, if the cyclist takes a turn with higher and higher speed, then কি হবে, in order to provide necessary centripetal force, the bending of the cyclist must be greater. সাইক্লিস্টের ব্যান্ডিংটা কিন্তু গ্রেটার হতে হবে, কারণ তোমার tan theta টা বড় হতে হবে, কারণ v এর সাথে v স্কয়ার এর সাথে কিন্তু tan theta ডাইরেক্টলি প্রপোর্শনাল। যদি v টা যদি বাড়ে, স্পিড যদি বাড়ে, সাইক্লিস্টের যদি স্পিড বাড়ে, তাহলে ব্যান্ডিংটাও বাড়াতে হবে। স্পিড কমলে ব্যান্ডিংটাও অটোমেটিক্যালি কি হবে, কমে যাবে। তাহলে সাইক্লিস্টের স্পিড কিসের উপর ডিপেন্ড করছে, অ্যাঙ্গেলের উপর কিন্তু ডিপেন্ড করছে, অ্যাঙ্গেলটার উপরে। অ্যাঙ্গেলটা তোমাকে কিন্তু বাড়াতে হবে। যদি অ্যাঙ্গেল সে না বাড়ায় ভার্টিক্যাল লাইনের রেসপেক্টে, তাহলে সে কিন্তু সার্কুলার মোশনটাকে সে মেইনটেইন করতে পারবে না, সে হয়তো টপল করে পড়ে যেতে পারে। সার্কুলার মোশনের আরেকটা অ্যাপ্লিকেশন কনিক্যাল পেন্ডুলাম। ইফ a small particle of mass m tied to a string is whirled along a horizontal circle as shown in the figure, then the arrangement is called conical পেন্ডুলাম। চলো একটা অ্যানিমেশন আমরা দেখে নিই। দেখো এখানে একটা মাস হরাইজন্টাল সার্কেলে ঘুরছে, তো এখানে কিন্তু সে ভার্টিক্যালের সাথে একটা অ্যাঙ্গেল করে রয়েছে। দেখো এখানে যদি পেন্ডুলামটা রিভলভ করে এই ডাইরেকশনে, ওকে, এটা যদি তার সেন্টার হয়, দিস ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তো এই ডাইরেকশনে একটা সেন্ট্রিপিটাল ফোর্স আমাদের প্রয়োজন। এই সেন্ট্রিপিটাল ফোর্সটা কে প্রোভাইড করবে সেটা দেখতে হবে। তো টেনশনটাকে যদি আমরা কম্পোনেন্টে রিজলভ করি, ধরো এই ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এদিকের কম্পোনেন্টটা এটাও থিটা হবে, এদিকে টি cos থিটা আর এই ডাইরেকশনে টি sin থিটা। তো এখানে আমরা কনসেপ্ট লিখলে কি লিখবো, যে টি sin থিটা যেটা রয়েছে টেনশনের যে হরাইজন্টাল কম্পোনেন্ট, দ্যাট ইজ হরাইজন্টাল কম্পোনেন্ট অফ টেনশন। টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট কি প্রোভাইড করবে, সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স এখানে প্রোভাইড করবে। টি sin থিটা ইকুয়াল টু mv স্কয়ার বাই r। আর টি cos থিটা এখানে কি করবে, এই পেন্ডুলামের যে ওয়েট mg তাকে ব্যালেন্স করবে। এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন 1 কে আমরা ইকুয়েশন 2 দিয়ে যদি ডিভাইড করি কি হবে, টি টি ক্যান্সেল, tan থিটা ইকুয়াল টু v স্কয়ার বাই rg। এখান থেকে তুমি লিনিয়ার স্পিডটাও বের করে নিতে পারবে, v ইকুয়াল টু রুট ওভার rg tan থিটা। যদি আমাদের অ্যাঙ্গুলার স্পিডটা প্রয়োজন হয়,
অ্যাঙ্গুলার স্পিড আমাদের প্রয়োজন। অ্যাঙ্গুলার স্পিড কিভাবে ব্যবহার করবো? ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, কারণ ভি ইকুয়াল টু আর ওমেগা। তো ভি অলরেডি আমরা বের করে রেখেছি, আর জি টেন থিটা ডিভাইডেড বাই আর। তো রুটের ভিতরে ঢুকালে আর জি টেন থিটা, আরটা আর স্কোয়ারে ঢুকবে, আর একটা আর কাটলে থাকছে জি টেন থিটা রুট ওভার জি টেন থিটা বাই আর, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর রয়েছে টাইম পিরিয়ড, কতটা সময় নেবে এই রিভলিউশনের টাইম পিরিয়ডটা আমাদের দেখতে হবে। তো টাইম পিরিয়ড টি ইকুয়াল টু আমরা কি জানি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই অ্যাঙ্গুলার স্পিড 2 পাই বাই ওমেগা, টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। তো ওমেগা অলরেডি আমরা এখানে ক্যালকুলেট করে রেখেছি, তাহলে 2 পাই ডিভাইডেড বাই রুট ওভার জি টেন থিটা ডিভাইডেড বাই আর। আচ্ছা, আর এর ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে। চলো, আর এর ভ্যালুটা ক্যালকুলেট করলে আমাদের এক্সপ্রেশনটা একটু ইজি হয়ে যাবে। তো আরটা ক্যালকুলেট করার জন্য আমরা এই ট্রায়াঙ্গেলটা নিয়ে নিচ্ছি। দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে। তো এই ট্রায়াঙ্গেলে এটা থিটা, তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিয়াস। তাহলে যদি বলে তোমাকে যে স্ট্রিংটা দিয়েছে, স্ট্রিং এর লেংথ এল বলে দিল, স্ট্রিংটাকে এখান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, স্ট্রিং এর লেংথ হচ্ছে এল, তাহলে তুমি কি বলবে এখানে? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ইকুয়াল টু সাইন থিটা। তো আর ইকুয়াল টু দাঁড়াবে কত? এল সাইন থিটা। তো এখানে বসিয়ে দিই, আর এর জায়গায় 2 পাই রুট ওভার জি টেন থিটা ডিভাইডেড বাই এল সাইন থিটা। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, নিচে কি আসবে দেখো, জি, আচ্ছা, টেন থিটাকে ভাঙলে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা কেটে গেলে জি বাই এল কস থিটা। তো এটাই যদি এখন সিম্পলিফাইড ফর্মে আমরা লিখি, টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই, উপরে চলে যাবে এল কস থিটা ডিভাইডেড বাই জি। তো এটা হচ্ছে টাইম পিরিয়ড অফ রিভলিউশন। এইটিটা কিন্তু টাইম পিরিয়ড অফ রিভলিউশন, এটাকে টেনশন ভেবে আবার ভুল করো না। হ্যাঁ, টাইম পিরিয়ড অফ রিভলিউশন টি ইকুয়াল টু 2 পাই এল কস থিটা ডিভাইডেড বাই। এবার আমরা লাস্ট যে প্রবলেমটা দেখবো, ডেথ ওয়েল বা মত কাকুয়া। তো তোমরা এগুলো সার্কাসের মধ্যে দেখে থাকো, যে এরকম ভার্টিক্যাল ওয়ালের মধ্যে মানে মোটরসাইকেল বা গাড়িকে সে মানে ঘোরাতে থাকে। কিভাবে এই বিষয়টা পসিবল হচ্ছে? ধরো এখানে যদি এই জায়গায় যদি একটা মানে কোনো কার থাকে যদি, তো সেই কারটার যে ওয়েট এমজি অলওয়েজ ডাউনওয়ার্ড এক করছে। এখন সে যদি ওয়ালের মধ্যে লেগে থাকতে হয়, তাহলে উপরের দিকে একটা ফ্রিকশনাল ফোর্স এখানে কাজ করতে হবে, স্ট্যাটিক ফ্রিকশন। তো এই ফ্রিকশনটা থাকলে একমাত্র এই বডিটা এই ওয়ালের মধ্যে লেগে থাকতে পারবে। এখন এই ফ্রিকশনটা আসবে কোথা থেকে? ফ্রিকশন আসতে গেলে একটা নর্মাল রিঅ্যাকশনের প্রয়োজন, আর সে যদি এই সার্কেলে ঘুরতে হয়, তাহলে আবার এদিকে একটা সেন্ট্রিপিটাল ফোর্সও প্রোভাইড করা দরকার এই ডাইরেকশনে। তো এখানে কিভাবে সেন্ট্রিপিটাল ফোর্সটা আসছে সেটা আমরা দেখি। চলো, তো তার যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, এই ডেথ ওয়েলের যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, এখানে ওই পার্সন রয়েছে, তার মাস, তার ওয়েট ডাউনওয়ার্ড এক করছে, তার যদি মানে ওয়ালের সঙ্গে লেগে থাকতে হয়, তাহলে উপরের দিকে একটা স্ট্যাটিক ফ্রিকশন থাকবে, সেন্ট্রিপিটাল ফোর্সটা টুয়ার্ডস দ্য সেন্টার অ্যাক্ট করবে। এখন এই সেন্ট্রিপিটাল ফোর্সটা আসবে কোথা থেকে? এই যে ওয়ালটার উপর কি করে মোটরসাইক্লিস্ট সে একটা ফোর্স অ্যাপ্লাই করে, অ্যাকশন করে, এবং ওয়াল থেকে সে একটা নর্মাল রিঅ্যাকশন পায়। এই নর্মাল রিঅ্যাকশনটা এই ডাইরেকশনে অ্যাক্ট করে, নরমাল রিঅ্যাকশনটা। তো এই নরমাল রিঅ্যাকশনটাই অ্যাকচুয়ালি এখানে সেন্ট্রিপিটাল ফোর্স এখানে প্রোভাইড করে থাকে, নরমাল রিঅ্যাকশন। তো তুমি যদি এখানে আমরা যদি এখানে ফিজিক্সটা লিখি, কি লিখবো? নরমাল রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে যতক্ষণ সে নরমাল রিঅ্যাকশনটা প্রোভাইড করে যাবে, ততক্ষণ কি হবে? সে সেন্ট্রিপিটাল ফোর্স পাবে, আর যতক্ষণ সেন্ট্রিপিটাল ফোর্স পাবে সে ততক্ষণ কি হবে? সার্কুলার মোশন সে এক্সিকিউট করতে থাকবে। তো দেখো, নরমাল রিঅ্যাকশন যদি আমরা n দিয়ে লিখি, n ইকুয়াল টু mv² বাই r। এখন এই মানে মোটরসাইকেলে যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, তাহলে আবার কি হতে হবে? তার mg ওয়েট ফ্রিকশনাল ফোর্স দ্বারা ব্যালেন্স হতে হবে। তাহলে ফর ইকুইলিব্রিয়াম অফ মোটরসাইক্লিস্ট, weight of the motorcyclist with the motorcycle must be equal to frictional force এর সমান হবে। তো ওয়েট কি রয়েছে? ওয়েট হচ্ছে mg, ফ্রিকশনাল ফোর্স হচ্ছে fs। তাহলে fs এর জায়গায় লিখে দিলাম μs ইনটু নরমাল রিঅ্যাকশন n, n এর জায়গায় দিয়ে দিলাম mv² ডিভাইডেড বাই r। আরটা হচ্ছে এখানে কি? আরটা হচ্ছে সে যে সার্কেলে ঘুরছে তার রেডিয়াসটা, এটা হচ্ছে r, এই জায়গাটার ভ্যালু হচ্ছে r। তো এখান থেকে দেখো কি কি কেটে যাচ্ছে, mg ইকুয়াল টু μs mv² ডিভাইডেড বাই r, m কাটা বোথ সাইড থেকে, তো v² ইকুয়াল টু
আর জি ডিভাইডেড বাই মিউ। তাহলে ভি ইকুয়াল টু কি দাঁড়াবে? ভি ইকুয়াল টু রুট ওভার আর জি বাই মিউ। এখন তার যদি স্পিড বাড়াতে হয় তাহলে কি করতে হবে? যখন স্পিড বাড়াবে তখন সে কিন্তু বড় রেডিয়াসে বড় সার্কেলে কিন্তু সে রিভলভ করবে। তো এটা হচ্ছে তার যে ভেলোসিটিটা, যে ভেলোসিটিতে যেতে পারে, আর মিউর সাথে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। এবং সার্কুলার মোশনের আমি বেশ কয়েকটা ভিডিও আমার এই চ্যানেলে ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি। তোমরা ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সেও তার লিংক পেয়ে যাবে। তো আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।